হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের পরমাণু গঠন চ্যাপ্টারের 6th লেকচার স্টার্ট করছি। ঠিক আছে? আচ্ছা, এর আগে আমরা 5টা লেকচার কমপ্লিট করেছি, যার মধ্যে আমরা অনেক কিছু জিনিস কিন্তু শিখে ফেলেছি। তো তারপরে আজকে 6th ক্লাসে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করব। এই দুটো আজকে আমাদের আলোচনার মেইন টপিক। ঠিক আছে? আচ্ছা, পড়া স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো নতুন ধরনের আপডেট বা যা কোনো কিছু তোমাদের পড়া রিলেটেড সেগুলো তোমরা মানে কিন্তু আপ টু ডেটের সেই বিষয়টা নিয়ে থাকতে পারো। তোমরা যেন সেই প্রপার জিনিসগুলোকে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এটা বলেই আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ডি ব্রগলিস কনসেপ্ট অফ ডুয়াল নেচার অফ ইলেকট্রন। মানে কি ডি ব্রগলি বললেন যে ডুয়াল নেচার। ডুয়াল নেচার মানে কি? ডুয়াল নেচার মানে হচ্ছে দুটো সত্তা, দ্বৈত সত্তা। তাই না? যে মানে দুটো দু রকম টাইপের, যেটাকে আমরা টু ফেসড ব্যাপার বলে থাকি, সেটা বাদ দাও। মানে দুটো নেচার, কোন একটা জিনিস যার দুটো নেচার থাকবে। ঠিক আছে? একটা নেচার থাকবে না, দুটো নেচার থাকবে। ডুয়াল নেচার মানে সেটাকে বাংলায় আমরা বলি দ্বৈত সত্তা। ইলেকট্রনের যে দ্বৈত সত্তা থাকে, সেই দ্বৈত সত্তার কিভাবে সেই জিনিসটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের দুটো সত্তা আছে, বা ইলেকট্রনের কি কি সত্তা আমরা বুঝতে পারি, সেই জিনিসটাকে আমরা হচ্ছে জানার চেষ্টা করব। সেটাই হচ্ছে আজকে ডি ব্রগলির কনসেপ্ট। ঠিক আছে? আচ্ছা, এটা বোঝাতে গিয়ে ফার্স্টে যে কোয়েশ্চেনটা আসে যে হোয়াট ইজ দ্য নেচার অফ আ মুভিং পার্টিকেল। মানে একটা যে পার্টিকেল, সেটা আমরা যেটা জানি যে একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ইলেকট্রনটার কি নেচার, ইলেকট্রনটা মানে ধর্মটা কি, ও কিরকম ক্যারেক্টার শো করছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো আমরা যেটা দেখতে পাই যে ইলেকট্রন দু টাইপের নেচার শো করে। ফার্স্ট কি? ফার্স্ট যেটা সেটা হচ্ছে পার্টিকেল নেচার। পার্টিকেল নেচার, পার্টিকেল মানে কি? কণা। মানে আমাদের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা কণার মতন আচরণ করে। যেমন কি আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট করেছি, রাইট? ফটো ফটো ইলেকট্রিক এফেক্টে কি হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা যখন ধাতুর পাতের উপরে পড়ছে, তখন কি হচ্ছে, ইলেকট্রনটা সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সেই ইলেকট্রনটা যে বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রনটা তো অ্যাজ এ কণা বেরিয়ে যাচ্ছে, পার্টিকেল হিসেবে বেরোচ্ছে। তো সেখান থেকে আমরা যে পার্টিকেল নেচারটাকে আমরা এই জিনিসটা দিয়ে জাস্টিফাই করতে পারছি। সেকেন্ড যেটা, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ওয়েভ নেচার। ওয়েভ নেচার মানে কি? তরঙ্গের মতো ধর্ম। সেকেন্ড কি? তরঙ্গের মতো ধর্ম। আমরা কি দেখেছি যে যখন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, তখন কি হচ্ছে সেটা, দেখো তোমার এরকম করে, এই এটা একটা শীর্ষ, এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, এটা নিচে নামছে আবার উপরে উঠছে। তবে এই যে দুটো শীর্ষ, এটার মধ্যবর্তী দূরত্বটা আমার কি হচ্ছে, এটা আমার ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তো এইভাবে আমরা দেখতে পারি যে একটা যে ইলেকট্রন, যে ইলেকট্রনটা একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, সেটা ওয়েভ নেচার দেখাচ্ছে। আবার আমরা পার্টিকেল নেচার কোথা থেকে দেখতে পারি, যে যেটা আমরা বলছি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এখান থেকে আমরা কি দেখতে পারি যে একটা ইলেকট্রন আমার পার্টিকেল নেচার শো করছে। তাহলে আমরা কি বললাম, যে ইলেকট্রন টু টাইপস অফ নেচার শো করছে। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে পার্টিকেল নেচার, আর সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ওয়েভ নেচার। বোঝা গেল? এই দুটো নেচার আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন কিন্তু শো করছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা দ্বৈত সত্তা বলি। এটাকে আমরা কি বলি? দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে কি? যে জিনিসটার দুটো সত্তা আছে, মানে দু ধরনের ধর্ম দেখাতে পারে। যখন যেরকম ধর্ম দেখাতে হবে তখনও সেরকম ধর্ম দেখাবে, মানে ওই যে যখন যেরকম তখন সেরকম, ওই টাইপের ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, এবার ডি ব্রগলির কনসেপ্টের থেকে আমাদের একটা ডেরিভেশন করতে হয়, যে সেই ডেরিভেশনটাতে আমাদের দেখাতে হবে, কারণ আমরা বললাম যে একটা ইলেকট্রন আছে, সে কণা ধর্মও যেমন দেখাচ্ছে, সে তরঙ্গ ধর্মও দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে সেই কণা ধর্ম আর তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্কটা কোথায়। একটা ইলেকট্রন কখনই বা তরঙ্গ ধর্ম দেখাচ্ছে, কখনই বা কণা ধর্ম দেখাচ্ছে, আর এই যে ধর্মগুলো যে দেখাচ্ছে, এটা ডিফারেন্সটাও কেন হচ্ছে, এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তাই না? তো এটার জন্য আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলাকে ডিরাইভ করতে হবে। আমরা জানি যে আইনস্টাইনের নাম আমরা কিন্তু সবাই শুনেছি। তো আইনস্টাইন কি করেছিলেন, কণার জন্য যে এনার্জির ইকুয়েশন, সেটা আইনস্টাইন কি দিয়েছিলেন, E is equals to mc স্কোয়ার।
এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন বলি, ইটাকে ই আমাদের এনার্জি, সেটা আমরা এতদিনে জেনেই গেছি। এমটা কি হচ্ছে, এমটা হচ্ছে আমাদের যে ইলেকট্রনটা তার মাস, আর সি কি, সি হচ্ছে লাইটের যে বেগটা, লাইটের যে বেগটা সেটাকে আমরা বলছি সি। ঠিক আছে, তাহলে ই ইকুয়ালস টু এমসি স্কয়ার, এটা আমরা জানি। আচ্ছা, আর আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়েছি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে ইলেকট্রনটা কি হচ্ছে যখন ওপর থেকে তোমার শক্তি গ্রহণ করছে বা বর্জন করছে, তখন ইলেকট্রনটা কি করছে, সেই শক্তি গ্রহণ বা বর্জনটা যে তরঙ্গের আকারে করছে, সেই তরঙ্গের যে এনার্জিটা, সেই এনার্জিটা আমাদের কি হচ্ছে, ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এটাও আমরা পেয়েছি, তাই না? তো এটাকে আমরা সেকেন্ড ইকুয়েশন দিলাম। তাহলে এই যে ফার্স্ট এরটা, এটা আমার কার জন্য হচ্ছে, এটা আমার হচ্ছে পার্টিকেলের জন্য। এটা আমার কার জন্য হচ্ছে, এটা হচ্ছে আমার পার্টিকেলের জন্য। ঠিক আছে, আর এটা যেটা, এটা আমার কার জন্য হচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েভের জন্য। আমরা কি বললাম, দুটো নেচার আমরা পাচ্ছিলাম, সেই দুটো নেচারকে আমরা কিন্তু এখানে জাস্টিফাই করে দিলাম। আচ্ছা, তো এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। আমরা কি জানি, যদি লেফট হ্যান্ড সাইড সমান থাকে, তাহলে আমরা ডান মানে যেটা রাইট হ্যান্ড সাইড, সেটাকে কিন্তু আমরা সমান করে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এমসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ নিউ। ঠিক আছে, আর এইচ নিউ কে আমরা কি জানি, আমরা নিউ কে কি লিখতে পারি, সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এমসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এই সি কেটে গেল। যদি এই সি কেটে যায়, তাহলে এখান থেকে আমার, যদি আমি ল্যামডার মান বের করতে চাই, তাহলে আমাদের ল্যামডাটা এখান থেকে কত হবে, এখান থেকে যদি আমরা দেখি ল্যামডাটা যদি এদিকে যায়, তাহলে এটা কি হবে, এইচ বাই এমসি। এটা আমাদের কি হবে, এইচ বাই এমসি। বোঝা গেল? তাহলে এইভাবে জিনিসটাকে আমরা বোঝাতে পারছি যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা এইচ বাই এমসির সাথে হচ্ছে রিলেটেড। আচ্ছা, এবার সিটা কি, আমাদের ভেলোসিটি অফ লাইট, তাই না? মানে এটাকে আমরা সাধারণ ভাষায় ভেলোসিটি বলে থাকতেই পারি, তাই তো। আর ইলেকট্রনের ভেলোসিটিটাকে যদি আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমসি, এটাকে আমরা আরো কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি। এটাকে আমরা কি লিখতে পারি, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি, আমরা কিন্তু এটাকে লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এই জিনিসটা যখন হচ্ছে, তাহলে আমাদের এমটা হচ্ছে ভর, মাস, আর ভিটা হচ্ছে ভেলোসিটি, বেগ। তাহলে ভর আর বেগ, এই দুটোর গুণফলকে আমরা কি বলি, ভর আর বেগের গুণফলকে আমরা কি বলি, ভরবেগ, বা ইংলিশে বলি মোমেন্টাম। কি বলি, ভরবেগ। কাকে আমরা ভরবেগ বলবো, এমভিটাকে। এটাকে পি দিয়েও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ঠিক আছে, এবার এম আর ভি, এটাকে আমরা কি বলছি, ভরবেগ। ঠিক আছে, এবার এই যে এইচটাকে আমরা কি জানি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এইচটা কি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, তাই না? তাহলে এইচটা যদি উঠে যায়, তাহলে এই সমান সমানের জায়গায় কি হবে, সমানুপাতিক চিহ্ন। সমান সমানের জায়গায় কি হবে, সমানুপাতিক। তাহলে কি হবে, যে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই এমভি। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই এমভি, মানে এমভির সাথে কি হচ্ছে, ল্যামডাটা ব্যস্তানুপাতে আছে। কিসে আছে, ব্যস্তানুপাতে। ব্যস্তানুপাতে থাকা মানে কি, যখন আমার ল্যামডাটা ইনক্রিজ করছে, ল্যামডাটা যখন আমার বাড়ছে, তখন আমার এমভিটা কি হচ্ছে, এমভিটা কমে যাচ্ছে। আর যখন আমার এমভিটা বাড়বে, তখন কি হবে, ল্যামডাটা কমে যাবে। তার মানে আমার একটা কোনো কণা, সেই কণাটার যদি আমার মাস বাড়তে থাকে, মানে কি ভর বাড়তে থাকে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, কমে যাবে। সেরকম ভাবে তার যদি ভেলোসিটিটা বাড়তে থাকে, তাহলে কি হবে, তার ল্যামডার মানটা, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, কমে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে জানতে পারলাম। বা আমরা কি বলতে পারি, যে ল্যামডাটা কার সাথে ব্যস্তানুপাতিক, পি এর সাথে। পিটা কি, ভরবেগ। ভরের সাথেও যেমন ব্যস্তানুপাতিক, বেগের সাথেও যেমন ব্যস্তানুপাতিক, তেমন ভরবেগের সাথেও তো ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, আমাদের যে ল্যামডাটা আছে, ল্যামডাটা ভরবেগের সাথে ব্যস্তানুপাতিক। মানে আমাদের যদি ভর বাড়ে বা বেগ বাড়ে বা মোমেন্টামটা বাড়ে, তাহলে কি হবে, আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা তাহলে কমে যাবে। আর সেম ভাবে যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, তার মানে কি আমাদের যে মোমেন্টামটা কমে যাবে, আমাদের ভর কমে যাবে, বেগ কমে যাবে। ঠিক আছে, যে কোনো হতেই পারে।
আচ্ছা, এবার এই জিনিসটা থেকে কি যে যখন ডি ব্রগলি এটা বললেন, এটার পরে এই জিনিসটা থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে? এগুলো থেকে কিন্তু অনেক অঙ্ক, অনেক ধরনের ছোট কোয়েশ্চেন কিন্তু এগুলো থেকে আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু ভালো মতো করে পড়তে হবে। আচ্ছা, এবার এরপরে ডি ব্রগলি কি দিলেন? ডি ব্রগলি তার হাইপোথিসিস দিলেন। তিনি কি বললেন? যে কোনো ছোট পার্টিকেল, দেখো আমরা কি লিখেছি যে মুভিং স্মল পার্টিকেল, স্মল পার্টিকেল, যেমন আমরা কি বলি ইলেকট্রন একটা খুব ছোট কণা, তো সেরকম একটা ছোট কণা, যে কণাটা হচ্ছে ঘূর্ণায়মান। আমাদের ইলেকট্রনটা কি আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তো ঘুরছে, তাই না? তো সেই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তার মধ্যে কি হবে, পার্টিকেল ক্যারেক্টারও থাকবে, মানে কণার মতো আচরণও করবে। আর কি করবে, ওয়েভ নেচারও তার মধ্যে থাকবে, মানে সে কণার মতো আচরণ করবে, আবার কি করবে, সে তরঙ্গের মতন করে আচরণ করবে। এই দুটো আচরণই সে করবে। কি বলছে যে তার যে ভরবেগ, মোমেন্টাম মানে কি ভরবেগ, আমাদের ভরবেগ যেটা সেই কণাটার, সেটা কি, সেই যে কণাটা যেটা গতিশীল, সেই গতিশীল কণাটার ভরবেগটা হচ্ছে কার সাথে ব্যস্তানুপাতিক, তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। যেটা আমরা একটু আগে বললাম সেই জিনিসটাই এখানে লেখা, যে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা আমাদের ভরবেগের সাথে কি ব্যস্তানুপাতিক। বোঝা গেল? তো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ডি ব্রগলির হাইপোথিসিস। মানে ডি ব্রগলি বললেন যে জিনিসগুলোকে আমরা একটা কণাকে, সেটা কণাটা যদি একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে সেই কণাটার মধ্যে কি থাকবে, সেই কণাটার মধ্যে যেমন পার্টিকেলের মতন আচরণ থাকবে, মানে কণার মতন আচরণ থাকবে, তেমনি কি থাকবে, তার মধ্যে তরঙ্গের মতনও আচরণ থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের আমরা কি বলতে পারলাম, যে সেরকম দুরকম আচরণই হচ্ছে আমাদের কণাটা করছে। বোঝা গেল? আচ্ছা, এবার এই জিনিসটা করার পরে আমরা অঙ্কগুলো কিছু করব এটার, কিন্তু এটার অঙ্ক করার আগে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, আমরা বাংলায় বলে থাকি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ইংলিশে যেটাকে আনসার্টেন বলে, বাংলা সেটাকে আমরা কি বলছি, অনিশ্চয়তা, তাই না? মানে জিনিসটা নিশ্চিত না। মানে হাইজেনবার্গ বলেছিলেন যে, তিনি তার যে নীতিটা দিয়েছিলেন সেই নীতিটা নিয়ে তিনি বলেছিলেন যে সেই নীতিটা আর আনসার্টেনটির উপরে ডিপেন্ড করছে, মানে কি অনিশ্চয়তার উপরে নির্ভর করছে। এরকম তিনি একটা তার নীতি দিয়েছিলেন, সেটাকে আমরা কি বলছি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, এখানে তিনি কি বলেছিলেন, যে যদি আমাদের একটা কোনো কণা থাকে, ক্ষুদ্র কোনো একটা কণা, ক্ষুদ্র কোনো একটা কণা, যেমন ধরো ইলেকট্রন, যদি আমরা বলি এই যে ক্ষুদ্র কণাটা, এই কণাটা কি ইলেকট্রন। এই যে কোনো একটা ক্ষুদ্র কণা, সেই কণাটার কি থাকবে, সেই কণাটার আমরা কি জানি, আমরা ইলেকট্রনের মধ্যে কি আছে, সেই ইলেকট্রনের মাস আছে। আর আমরা বলছি এই কণাটা গতিশীল, কণাটা গতিশীল, মানে কি আছে, ওর একটা ভেলোসিটি আছে। মানে কি, উনি কি বললেন, যে একটা ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন, যেটার একটা নির্দিষ্ট ভর আছে, সেটা একটা বেগে গতিশীল, সেই গতিশীল কণার ভরবেগ মানে কি, এটা এমভি, এমভি মানে আমাদের মোমেন্টামটা, মোমেন্টাম বা যেটাকে আমরা বাংলায় বলছি ভরবেগ, ভরবেগটা আর তার অবস্থান, মানে একটা ইলেকট্রন যেটা খুব ক্ষুদ্র একটা কণা, সেটা যখন একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে গতিশীল, সেই গতিশীল কণাটার যেটা ভরবেগ, সেই ভরবেগ আর তার স্থান, তার পজিশন, সে কোন অবস্থানে আছে, সেই অবস্থান, সেই দুটো জিনিসকে একসাথে কখনোই মানে সঠিকভাবে নির্ণয় করা যাবে না। মানে কি, যে একটা যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের যে মোমেন্টাম নিয়েও গতিশীল, যে ভরবেগ নিয়েও গতিশীল হয়, সেই গতিটাকে সঠিকভাবে 100% অ্যাকিউরেসি দিয়ে মাপা যাবে, না হলে কি, সে কোন পজিশনে আছে, সে কোন অবস্থায় আছে, সে কোথায় আছে, সেই জিনিসটাকে হচ্ছে মাপা যাবে, যে কোনো একটাকে মাপা যাবে। যেমন ধরো
যদি আমরা বলি যে একটা ছোট কণা, সেই কণাটা যদি হচ্ছে তোমার ধরো 1 সেকেন্ডে 100 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে, 1 সেকেন্ডে 100 কিলোমিটার যাচ্ছে, ওর ভর আমি ধরলাম 100 গ্রাম, ঠিক আছে, এবার 1 সেকেন্ডে 100 কিলোমিটার যাচ্ছে, তাহলে যদি আমাকে বলে যে 1 ঘন্টায় ওর মোমেন্টামটা কত হবে, তাহলে সেখানে কি আমি একটা সেকেন্ড মানে 1 মিনিটটা ক্যালকুলেট করতে করতে গিয়ে দেখা গেল যে সেটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, তাই না? মানে কি, যদি বললাম কাকে এই এই মুহূর্তে বলো যে ওর মোমেন্টামটা কত, সেটাকে আমি বলতে পারবো ঠিকঠাক মতো করে? পারবো না। কারণ কারণ হয়তো হয় আমি ওর অবস্থানটা বলতে পারবো যে হ্যাঁ, এখান থেকে এতটা দূরে গেছে, না হলে আমি কি বলতে পারবো যে ওর ভরবেগটা এত। যদি তার কনস্ট্যান্ট তার ভেলোসিটিটা বাড়তেও থাকে বা যদি সেমও থাকে, তাহলে কি সে কনস্ট্যান্ট দূরে চলে যাচ্ছে না, খালি দূরে চলে যাচ্ছে, তো সেটাকে একইভাবে সেই দুটোকে সমানভাবে সেটার আমরা মানটা কিন্তু বের করতে পারি না। সে দুটোর মান একই সাথে একসঙ্গে বের করা যায় না। তিনি কি বললেন, আমি আবার বলছি, তিনি বললেন যে কোনো একটা গতিশীল কণা, যেমন ধরো কোনো ইলেকট্রন, সেটার যদি গতিশীল অবস্থায় থাকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে, হয় তার আমরা ভরবেগটাকে ক্যালকুলেট করতে পারবো, নয় তার আমরা অবস্থানটাকে ক্যালকুলেট করতে পারবো। মানে দুটোকে ক্যালকুলেট করতে আমরা পারি, কিন্তু কি আমরা 100% অ্যাকিউরেসি দিয়ে সঠিকভাবে দুটোকে কিন্তু একসাথে ক্যালকুলেট করা যাবে না। যদি একটার অ্যাকিউরেসি বেশি হয়, যদি একটাকে সঠিকভাবে নির্ণয় করার সম্ভাবনা আমাদের বাড়ে, তাহলে আরেকটাকে সঠিকভাবে নির্ণয়ের সম্ভাবনা কিন্তু আমাদের কি হয়, কমে আসে। আরেকটাকে সঠিকভাবে নির্ণয়ের সম্ভাবনা আমাদের কি হয়, কমে আসে। ধরো তিনি কি বললেন যে যদি আমাদের তার অবস্থান নির্ণয়ের যে অনিশ্চয়তা, অবস্থান অবস্থানটা নির্ণয়ের যে অনিশ্চয়তা, অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা যদি আমাদের ডেল্টা এক্স হয়, ডেল্টা এক্স হয়, আর যদি ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, আর আমাদের কি বললাম, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, সেটা যদি আমাদের ডেল্টা পি হয়, তাহলে কি আমাদের ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা যদি ডেল্টা এক্স হয় আর ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা যদি ডেল্টা পি হয়, তাহলে তিনি কি বললেন যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু হবে কার সাথে, এইচ বাই 4 পাই। এটা কার সাথে গ্রেটার দেন ইকুয়াল টু হবে, এইচ বাই 4 পাই এর সাথে। ঠিক আছে, মানে কি এই জিনিসটাকে আমরা কখনোই 100% অ্যাকিউরেসি দিয়ে এই জিনিসটাকে আর এই জিনিসটাকে একসাথে মাপতে পারবো না। এদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কি হবে, সেটা হবে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 2 পাই। এখানে এইচটা কি, এখানে এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, এইচটা আমাদের কি, এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। এভাবে করে এই জিনিসটাকে আমরা কিন্তু বলতে পারি। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, আমরা ডি ব্রগলির কনসেপ্ট করলাম, সেখান থেকে আমরা দেখলাম যে ডি ব্রগলি তার কনসেপ্টে কি বলছেন, যে ল্যামডাটা আমাদের মোমেন্টামের সাথে কি হয়, ব্যস্তানুপাতিক হয়, মানে ভর আর বেগের সাথে আমাদের ল্যামডাটা কি হয়, ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, আর এটার পরে তিনি আরো কি বললেন, তিনি বললেন যে কোনো একটা ছোট পার্টিকেল যেমন একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটার কিন্তু কণা ধর্মও যেমন থাকবে, তার তরঙ্গ ধর্মও কিন্তু থাকবে। ঠিক আছে, এখন দেখো আমরা যখন একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরছে, সেটা আমরা কক্ষপথের দৈর্ঘ্য, সেটার বেগ আমরা লাস্ট ক্লাসে করেছি, সেটার এনার্জি, এগুলো আমরা যখন বের করা শিখেছি, তাহলে আমাদের এটাও জানতে হবে যে যে ইলেকট্রনটাকে নিয়ে আমরা কাজ করছি, ইলেকট্রনটার ক্যারেক্টার কিরকম, ইলেকট্রনটা কি কি ধর্ম দেখায়, ইলেকট্রনের মানে স্বভাব কেমন, ব্যবহার কেমন, তাই না? আমরা যখন কোনো বন্ধু বানাতে চাই, আমরা কি দেখছি, তার স্বভাব কেমন, ব্যবহার কেমন। তো সেরকম দেখে যদি কারোর যদি নিজের সাথে যদি কারোর মানে মেল খায়, যদি স্বভাবের মেল খায়, তাহলে কিন্তু হচ্ছে তোমার ধরো একটা বন্ধুত্ব কিন্তু টিকতে পারে। যদি সম্পর্কের সেখানে কোনো মেল না থাকে, তাহলে কিন্তু সেটা টিকতে পারে।
সেজন্য তখন ইলেকট্রনকে নিয়ে আমাদের এতগুলো কাজ করতে হবে। তো ইলেকট্রনের কখন কিরকম ধর্ম আছে, কিরকম ভাবে ইলেকট্রনটা কাজ করছে, কিরকম তার ব্যবহার, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এই জন্যই আমরা পরমাণু মডেল, তারপরে ইলেকট্রনকে নিয়ে আমরা আগের দিনের ক্লাসে আমরা অনেক ক্যালকুলেশন করেছিলাম, ধর সমারফিল্ডের তত্ত্ব পড়েছিলাম যে ইলেকট্রনটা কিরকম করে থাকছে, তাই না? তো আজকেও সেজন্য আমরা ইলেকট্রনের যে তোমার ইলেকট্রনটা কিরকম গতি থাকে, ইলেকট্রনটা কিরকম করে তার নেচারটা কিরকম, সে কখন কণা ধর্ম দেখাবে, কখন সে তরঙ্গ ধর্ম দেখাবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সেখান থেকে বলতে পারছি। ঠিক আছে, আর ডি ব্রগলির পরে আমরা কি করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে হাইসেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, যার মধ্যে আমরা কি বললাম যে একটা গতিশীল ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন, তার কিন্তু ভরবেগ আর তার পজিশন দুটোকে কিন্তু সঠিকভাবে একসাথে নির্ণয় করা যাবে না। যদি একটাকে আমি সঠিকভাবে নির্ণয় করি, আরেকটা নির্ণয়ের কিন্তু তোমার যেটা ঠিক হওয়ার যে হার, সেই ঠিক হওয়ার হারটা কিন্তু কমে যায়। আর কোনটা বেড়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে হচ্ছে সেটা যেটা হচ্ছে তোমার ওই জিনিসটাকে যেটা বের করছে সেটার হারটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে যদি আমরা ধরো এখন বলি যে কোনো একটা ইলেকট্রনের যদি আমাদের ভরবেগটা ভরবেগটা যদি আমরা মানে ভরবেগ যদি আমরা 100% অ্যাকিউরেটলি বলতে পারি, 100% যদি আমরা নিশ্চিত হয়ে বলতে পারি, 100% যদি নিশ্চিত হয়ে বলতে পারি, তাহলে কি হবে? তাহলে কি হবে যে তার যদি আমরা বলি যে ইলেকট্রনটার ভরবেগ যদি আমরা 100% নিশ্চিত হয়ে বলতে পারি, তাহলে তার স্থান বলার জন্য যে অনিশ্চয়তা থাকবে, অনিশ্চয়তা কত কত থাকবে? অনিশ্চয়তা থাকবে অসীম, মানে ইনফিনিটি। অনিশ্চয়তা কত থাকবে? অসীম থাকবে। অনিশ্চয়তা কত থাকবে? অসীম থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমরা যেটা যদি বলে থাকি যে আমরা কি দেখলাম, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু কি এইচ বাই 4 পাই। এবার আমরা বলছি যে আমরা ভরবেগটা যেটা, এটাকে আমরা হচ্ছে 100% অ্যাকিউরেসির সাথে বলতে পারছি। মানে আমার যে ডেল্টা এক্সটা, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু কি হবে? এইচ বাই 4 পাই ইন্টু ডেল্টা পি, তাই না? তাহলে এটা যদি ধরো এই জিনিসটা যত বাড়বে, এই জিনিসটা তো কনস্ট্যান্টই প্রায়, এই জিনিসটা যত মানে প্রায় না, কনস্ট্যান্টই, এই জিনিসটা যত বাড়বে তত কি হবে? এটার মান কমে আসবে, তাই না? যত এটা বাড়বে এটার মানটা কি হবে? কমে আসবে। কিন্তু কি বলেছে? এটা গ্রেটার দেন বা ইকুয়াল, তাই না? এটা গ্রেটার দেন বা ইকুয়াল, সেজন্য এই জিনিসটা যত বাড়বে এটার মান কিন্তু কমে কমে আসবে। সেই জন্য এই জিনিসটাকে কিন্তু আমরা নিশ্চিত ভাবে দুটোকে কিন্তু কখনোই একসাথে করে বলা যায় না। বোঝা গেল? আচ্ছা, এবার যে দুটো জিনিস আমরা করলাম সেটা থেকে আমরা কয়েকটা প্রবলেম সলভ করার ট্রাই করি। এখানে একটা অঙ্ক আমাদেরকে বলেছে, যেটাতে কি বলেছে যে একটি ইলেকট্রনের ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা যদি 1 × 10⁻⁻5 কেজি মিটার পার সেকেন্ড হয়, তবে ইলেকট্রনটির ভরবেগ না অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত হবে? আচ্ছা, কি বলেছে যে ইলেকট্রনটার আমাকে কি বলছে? ভরবেগ, ভরবেগ ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা আমাদেরকে কত বলেছে? ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা বলেছে 1 × 10⁻⁻5 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর কি বলেছে যে তাহলে তার অবস্থান নির্ণয়ের যে অনিশ্চয়তা, তার অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত হবে? অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত হবে? ঠিক আছে, বলেছে তাহলে এটার অনিশ্চয়তাটা কত হবে। আচ্ছা, এবার আমরা কি জানি যে আমাদের ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি
এটা কি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। আর কি কোনো ডেটা এখানে দেওয়া আছে? না, তাহলে এটা হচ্ছে বলা আছে। আচ্ছা, এবার কি বলা আছে যে ডেল্টা এক্স আর ডেল্টা পি এটা কি হবে, এটার সাথে সমান হবে বা কি হবে, এটার থেকে বড় হবে। এটার থেকে সমান হবে বা কি হবে, বড় হবে। মানে ডেল্টা এক্স আর ডেল্টা পি সব থেকে ছোট মান কি হবে, এইচ বাই 4 পাই। যদি এই জিনিসটা এটার সমান বা এর থেকে বড় হয়, তাহলে সব থেকে ছোট মান কত হবে, এইচ বাই 4 পাই। ন্যূনতম মান এটার কত হবে, এইচ বাই 4 পাই। এটাকে আমরা বলতে পারি যে ন্যূনতম মান কি হবে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এটার কত হবে, এইচ বাই 4 পাই। বোঝা গেল? তাহলে ডেল্টা এক্স টাকে আমাদের কি বলে দিয়েছে, ডেল্টা এক্স টাকে আমাদেরকে বের করতে হবে। ডেল্টা পি আমাদের কত বলে দিয়েছে, 1 × 10⁻⁵ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে ডেল্টা এক্স টা কত হবে, এইচ বাই 4 পাই ইন্টু 1 × 10⁻⁵। এখানে দেখো এটা কেজি মিটার পার সেকেন্ডে আছে, তো কেজি মিটার পার সেকেন্ডে আছে, তার মানে এটা কিসে আছে, এসআই ইউনিটে। এটা কিসে আছে, এসআই ইউনিটে। তাহলে এখানে আমাদের যে এইচ এর যে মানটা বসবে, প্ল্যাঙ্কের যে মানটা বসবে, সেটাও কিসে বসবে, প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মানটা, সেটাও কিন্তু আমাদের এখানে এসআই ইউনিটেই বসবে। যদি আমরা একটা সিজিএস একটা এসআই এরকম করে যদি করতে চাই, তাহলে কিন্তু জিনিসটা আমাদের ঠিকঠাক মতো হবে না। তাহলে আমাদের একটা যদি এসআই থাকে, আরেকটাকেও কিন্তু আমাদের এসআই ইউনিটেই করতে হবে। ঠিক আছে? এসআই ইউনিটে যদি আমরা প্ল্যাঙ্কের তোমার কনস্ট্যান্টের মান বসাই, তাহলে সেটা কত হবে, এখানে যদি আমরা করি সেটা হবে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর এটার সাথে কত হবে, 4 পাই ইন্টু 1 × 10⁻⁻5 আছে, -5। এটা হচ্ছে গুণ হবে, করে নিয়ে যেটা আনসার আসবে সেই আনসারটাই হচ্ছে আমাদের তাহলে অনিশ্চয়তা হবে। কার অনিশ্চয়তা, অবস্থানের জন্য অনিশ্চয়তা। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি যে মানে তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। আমি নেক্সট থেকে এখানে কি বলে কোয়েশ্চেন গুলো পুট ডাউন করেই নিয়ে আসবো। আচ্ছা, বলেছে যে কণা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং উহার গতিশক্তির মধ্যে কি সম্পর্ক। মানে কি বলছে, একটা কণা তরঙ্গের কণা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, কণা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য আর কার, তার গতিশক্তি। তরঙ্গ দৈর্ঘ্য আর কার, তার গতিশক্তি। তরঙ্গ দৈর্ঘ্য ও তার গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো। মানে এই দুটোর মধ্যে কি রিলেশন, গতিশক্তির মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে আমাদের বলেছে কণা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ও তার গতিশক্তির মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা কি জানি, যে ডি ব্রগলির আমরা যে তত্ত্ব পড়লাম, সেখান থেকে আমরা কি দেখলাম যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি হয় আমরা এখান থেকে জানি, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমজি। এটা আমরা এখান থেকে কিন্তু জানতে পারছি। ঠিক আছে? এবার এখান থেকে আমাদের এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এই যে ল্যামডাটার সাথে আমাদের কি করতে হবে, আমাদের যে গতিশক্তি, সেই গতিশক্তির কিন্তু একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আমাদের গতিশক্তি কত হয়, গতিশক্তি হয় হচ্ছে আমাদের হাফ এম ভি স্কয়ার। আর আমাদের কণার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি। ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে এখন আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। এটাকে আমরা কি লিখতে পারি, এই এইচ বাই, যদি দেখো এটাকে আমরা √m² ভি স্কোয়ার লিখি, এটাকে কি √m² ভি স্কোয়ার করে লেখা যায়? নিশ্চয়ই যায়। এটাকে m² ভি স্কোয়ার করে লেখা যায়। আচ্ছা, আর এখানে দেখো যদি এটাকে ওপরে আর নিচে আমরা যদি
এম দিয়ে গুণ করি তাহলে কি হবে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। আলটিমেটলি এম কাটলে এম ভি স্কোয়ার বাই 2 সেম জিনিসই থাকছে, কিন্তু এটাকে তো আমরা এরকম করে লিখতে পারছি, তাই না? এবার এটার যে গতিশক্তিটার কি কোনো এখানে মান দিয়েছে? না, গতিশক্তির কিন্তু কোনো মান এখানে দেয়নি। তো গতিশক্তিটাকে যদি আমরা এখানে ই দিয়ে রিপ্রেজেন্ট করি, গতিশক্তিকে যদি আমরা এখানে ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার এর মান আমরা কত পাচ্ছি? যদি আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি আমাদের স্মল হাতের ছোট হাতের ই দিয়ে, তাহলে কি হবে? ই ইজ ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। এম স্কোয়ার এটা দেখা যাচ্ছে না বোধহয় এদিকটা, আচ্ছা এটাকে আমি ওদিকটাতে লিখছি। এটা তাহলে আমাদের ই ইকুয়ালস টু আমরা এখানে কি লিখতে পারি? এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। তার মানে এখানে কি হবে? আমাদের 2m ই ইকুয়ালস টু কি হবে? এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি ল্যামডাটা লিখি, তাহলে এখানে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার কি আছে? এম স্কোয়ার ভি স্কোয়ার। এম স্কোয়ার ভি স্কোয়ার এর মান আমরা কি বললাম? 2m ই। আর এই ইটা কি? এই ইটাই হচ্ছে আমাদের গতি শক্তি। এটা হচ্ছে আমাদের গতিশক্তি। তাহলে এটাই কি হবে? এটাই হবে হচ্ছে আমাদের ল্যামডা। আর গতিশক্তি মানে তরঙ্গ দৈর্ঘ্য আর গতিশক্তির মধ্যে যে সম্পর্কটা আমাদেরকে বের করতে বলেছে, এটাই হবে হচ্ছে সেই সম্পর্কটা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর একটা অঙ্ক হয়তো আমরা আমাদের টাইমে হয়ে যাবে, আমরা একটা অঙ্ক হয়তো করতে পারবো। ডি ব্রগলির এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন নিচ্ছি। তাহলে ডি ব্রগলির এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে যে নিম্নলিখিত গুলির মধ্যে সমবেগে গতিশীল কণাগুলির কোনটির হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বাধিক হবে? কি বলেছে? যে কোন কণার আচ্ছা গতিশীল কণা, সমবেগে গতিশীল কণার কোন সমবেগে গতিশীল কণার বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের মান সর্বাধিক হবে? তরঙ্গ দৈর্ঘ্যের মান কি বলেছে আমাদেরকে? সর্বাধিক হবে। সর্বাধিক মানে আমাদের যে ল্যামডাটার মান কি হবে? সর্বাধিক হবে। আচ্ছা, এখানে আমাদেরকে কি কি দিয়েছে? অপশন দিয়েছে। আমাদের অপশনে আমাদেরকে কি কি দিয়েছে? আমাদের ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটে দিয়েছে। তাহলে আমাদের বলতে হবে যে আমাদের ইলেকট্রনেরটা বেশি হবে, নাকি আমাদের প্রোটনেরটা বেশি হবে, নাকি নিউট্রনেরটা বেশি হবে? আচ্ছা, আমরা কি জানি যে ল্যামডার ফর্মুলাটা কি হয়? এইচ বাই এম ভি। এবার বলেছে যে সমবেগে গতিশীল মানে কি? সমবেগে গতিশীল মানে ইলেকট্রনটার আমার যে গতিবেগ নিয়ে আমার ইলেকট্রনটা চলছে, আমার প্রোটনটাও সেম গতিবেগ নিয়ে চলছে, আমার নিউট্রনটাও সেম গতিবেগ নিয়ে চলছে, মানে তিনটের ক্ষেত্রেই আমার কিন্তু গতিটার মধ্যে কোনো চেঞ্জ নেই, তিনটেরই কিন্তু গতিটা কিন্তু সেম। কিন্তু আমার ডিফারেন্সটা কোথায় আসছে? ডিফারেন্সটা আসবে হচ্ছে ভরে। আমরা কি জানি যে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কার ভর সব থেকে বেশি? আমরা আগের দিন কিন্তু পড়েছি, তাই না? আমরা প্রত্যেকটা মলিকিউল পড়েছি, তার আধান কত আর তার মাস কত, এটা কিন্তু আমরা পড়েছি। সেখান থেকে যখন আমরা দেখবো, তাহলে যদি আমরা বলি তাহলে মাস সব থেকে বেশি কার? নিউট্রনের। তারপরে কার? প্রোটনের। তারপরে কার? ইলেকট্রনের। মানে যদি আমরা মাসের নিরিখে যদি আমরা সাজাতে চাই, তাহলে ফার্স্টে কার মাস সব থেকে বেশি? সব থেকে বেশি হচ্ছে নিউট্রনের, তারপরে প্রোটনের, তারপরে কার? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের যদি আমাদের ভরটা খুব কম থাকে, নিচে এটা যত কম হবে এটা তত বাড়বে। মাস যদি কম হয়, কারণ ভিটা যেহেতু আমাদের সমান তিনটের ক্ষেত্রেই, মাসটা যদি আমাদের সমান হয় তাহলে কি হবে? আমাদের মানে ভেলোসিটিটা যদি আমাদের সমান হয়, তাহলে মাসটা যার ক্ষেত্রে সব থেকে কম তার ক্ষেত্রে আমাদের কি হবে? ভেলোসিটিটা
ভেলোসিটিটা যেহেতু সমান, মাসটা যার ক্ষেত্রে সব থেকে কম তার ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা কি পাবো, সব থেকে বেশি পাবো। আর যার ক্ষেত্রে মাসটা সব থেকে বেশি তার ক্ষেত্রে আমরা কি পাবো, তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে কম পাবো। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমাদের মাসটা সব থেকে কম হয়, তাহলে আমরা ল্যামডার মান কার ক্ষেত্রে সব থেকে বেশি পাবো, ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি পাবো। বোঝা গেল কথাটা? আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা লাস্ট একটা কোয়েশ্চেন করছি। এখানে কি বলেছে যে 100 কেজি ভর বিশিষ্ট এবং 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ বিশিষ্ট কোনো গতিশীল পদার্থের কণা তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, কি বলেছে আমাদেরকে, বলে দিয়েছে মাস কত, 100 গ্রাম, আর আমাদের ভেলোসিটি কত বলেছে, 100 মিটার পার সেকেন্ড। এরকম একটা যদি আমাদের কোনো কণা থাকে, তাহলে তার কণা তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি, ল্যামডা ইজ ইকুয়ালস টু h/mv। এবার দেখো এটাও গ্রামে আছে, এটা কি মিটার না সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার পার সেকেন্ডে আছে, এটাও সিজিএস এ আছে, এটাও সিজিএস এ আছে। তাহলে এটাও সিজিএস এটাও সিজিএস যদি থাকে, তাহলে আমরা এইচ এর যে মানটা বসাবো সেটা আমরা কিন্তু সিজিএস এ বসাবো, যেটা আমাদের কি হবে, আর্ক পার সেকেন্ডে হবে, তাই না? তাহলে এটা আমাদের কত হবে, 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। এম এর ভ্যালু আমাদের কত হবে, 100 গ্রাম। আর ভেলোসিটি আমাদের কত হবে, 100। এটা করে যেটা আমাদের আমরা আনসার পাবো সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের ল্যামডা। বোঝা গেল? তোমাদের বইয়ে দেখবে অনেক এরকম অঙ্ক করা রয়েছে, তোমরা কিন্তু এই অঙ্কগুলো ভালো মতো করে প্র্যাকটিস করবে। এগুলো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন, এরকম ছোট ছোট কোয়েশ্চেন, এগুলো কিন্তু এমসিকিউ তে দেওয়ার মতোই কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা আজকে কি করলাম, আমরা করলাম যে কোনো একটা কণা, সেই কণাটার মধ্যে যেমন ইলেকট্রন আমরা যদি দেখি, তো সেই ইলেকট্রনের কিরকম কিরকম ধর্ম থাকতে পারে, আমরা দেখলাম দু টাইপের ধর্ম থাকতে পারে। ফার্স্ট কি, পার্টিকেলের মতো নেচার, আর সেকেন্ড কি, ওয়েভ এর মতো নেচার, মানে কণার মতো ধর্ম, আর কি তোমার তরঙ্গের মতো ধর্ম। ঠিক আছে, তারপরে আমরা দেখলাম যে আমরা কিরকম করে এই দুটো ধর্মকে মিলিয়ে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রনটা কোন কোন অবস্থায় কণার মতো ব্যবহার করবে, কোন কোন অবস্থায় তরঙ্গের মতো ব্যবহার করবে। এই কণা যে ব্যবহার আর তরঙ্গের যে ব্যবহার, এই দুটোর মধ্যে কি সম্পর্ক, সে জিনিসটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে তার হাইপোথেসিস তিনি কি কি বললেন সেগুলো দেখলাম। তো কোনো একটা ছোট গতিশীল যদি কোনো কণা থাকে, তার মধ্যে যেমন কণা ধর্মও থাকবে, তার মধ্যে কি থাকবে, তরঙ্গের মধ্যে ধর্মও থাকবে। আর আমরা কি দেখলাম, যে তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, তার যে মোমেন্টাম, তার যে ভরবেগ, তার সাথে ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা করলাম সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। সেখানে হাইজেনবার্গ কি বলেছেন, যে কোনো একটা ক্ষুদ্র গতিশীল কণা, সেটা কোনো একটা ক্ষুদ্র গতিশীল কণা সেটা যখন কোনো একটা নির্দিষ্ট গতিতে গতিশীল আছে, তখন তার আমরা হয় ভরবেগটা নিশ্চিতভাবে নির্ণয় করতে পারবো, নাহলে তার অবস্থান নিশ্চিতভাবে নির্ণয় করতে পারবো। তার ভরবেগ আর তার অবস্থান কখনোই একসাথে নিশ্চিত করা যাবে না। আর তাদের মধ্যে, তার ভরবেগ আর তার অবস্থানের মধ্যে যে সম্পর্কটা, সেটা তিনি কি বললেন, যদি আমরা অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তাকে ডেল্টা এক্স বলি, আর ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তাটাকে ডেল্টা পি বলি, তাহলে তিনি কি বললেন, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু কি হয়, h/4 পাই। h/4 পাই এর থেকে এটা হয় ইকুয়াল হবে, নাহলে h/4 পাই এর থেকে বড় হবে। তাহলে আমাদের ডেল্টা এক্স আর ডেল্টা পি এর ন্যূনতম মান কত হবে, h/4 পাই হবে। বোঝা গেল? এরপরে আমরা কয়েকটা অঙ্ক করেছি, অঙ্ক করে নিয়ে তারপরে আজকে তাহলে আমরা আমাদের ডিসকাশন এখানেই শেষ করছি। তোমরা যতদূর আজকে পড়ানো হলো, আজকে পড়াটা কিন্তু অল্পই হয়েছে, পড়াগুলো তোমরা ভালো মতো করে রেডি করবে, ভালো মতো করে নিজেরা নোটস বানাবে। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সব নোটস গুলো প্রোভাইড করে দেবো, কিন্তু তোমরা চেষ্টা করবে যে তোমরা নিজেদের নোটস নিজেরা বানিয়ে পড়া শুরু করো, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা থেকে অনেক বেশি তোমরা বেনিফিটেড হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এতদূরই থাকুক। যা যা এতদিন ধরে এই 6টা লেকচারে পড়ানো হয়েছে, তোমরা কিন্তু ভালো মতো করে পড়তে থাকো, যাতে এর পরবর্তী লেকচার গুলোতে তোমাদের জন্য আর কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, টিল দেন ভালো করে পড়তে থাকো। বাই।